হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের যে সলিউশন তার পেজ নাম্বার 36। এখানে এক কথায় উত্তর আছে 4টে এবং 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালাটি লেখো। ঠিক আছে, প্রথমে যে কোশ্চেনটা কি আছে, সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালাটি লেখো। দেখো, এর পরে একটা কোশ্চেন আছে যেখানে সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালাটাও প্রতিষ্ঠা করতে বলেছে। এখানে একেবারে রাশিমালাটা প্রতিষ্ঠা করে দিচ্ছি, ভালো করে দেখো। দেখো, আমরা জানি কোনো একটা আধানকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করা হয় তাহলে সে বৃত্তাকার পথে ঘোরে। তাহলে এখানে একটা আধান, তাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল করা হলো, তাহলে সে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে বা ঘুরবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আমরা জানি এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র বরাবর একটা বল কাজ করে, যে বলটা হচ্ছে কি QVB। আর আমরা জানি যে কোনো একটা কণা যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, যেটা হচ্ছে mv²/r। এখানে দেখো, কিউটা হচ্ছে ওই যে আধান, সে আধানটার চার্জ, ভিটা হচ্ছে ভেলোসিটি, আর বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এমটা হচ্ছে কি চার্জটার মাস। তাহলে এখানে দেখো, এই ফোর্সটা যেটা ম্যাগনেটিক ফোর্স ভিতরের দিকে কাজ করবে, আর যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স সেটা বাইরের দিকে কি কাজ করবে। তাহলে যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে অবশ্যই এই যে দুটো রাশিমালা, সেই দুটো রাশিমালা সমান হবে। তাহলে দেখো, এখানে mv²/r এটা সমান QVB, এটা হবে। এবার এখানে দেখো, একটা ভি আছে, এখানে v² আছে, কেটে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো mv/r এটা সমান হচ্ছে QB। তাহলে এখান থেকে দেখো, ভি সমান কত আসবে, QBr বাই কত m। এবার যেহেতু এই আধানটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সেই ঘূর্ণনের কী হবে, একটা পর্যায়কাল থাকবে। সেই পর্যায়কাল যদি আমরা টি ধরে নিই, তাহলে পর্যায়কাল টি এটা সমান দেখা হবে 2πr বাই কত ভি। দেখো, পর্যায়কাল হচ্ছে যে একবার পূর্ণ আবর্তন করতে বা একবার পুরোটা ঘুরতে তার যে সময়টা লাগবে, তাহলে সেই সময় মানে কি, একবার পূর্ণ আবর্তনের জন্যে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব 2πr বাই কি তার ভেলোসিটি। তাহলে এখান থেকে দেখো, টি সমান কত আসবে, 2πr বাই ভি এর জায়গায় দেখো কত, QB আর আর এম যেটা নিচে আছে সেটা উপরে উঠে গেল। তাহলে দেখো, এখানে আর আর কি হয়ে গেল, কেটে গেল। তাহলে টি সমান কত আসছে, 2πm বাই কত QB। এটা হচ্ছে পর্যায়কাল। আর আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক যদি n হয়, তাহলে n সমান হচ্ছে 1/t। তাহলে n সমান দেখো আসবে QB বাই কত 2πm। যদি ধরো পরীক্ষায় কোশ্চেন আসে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি বা সাইক্লোট্রন কম্পাঙ্ক কাকে বলে, তাহলে এটার অ্যান্সার এইভাবে লিখবে, যে কোনো একটা আধানকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্বভাবে গতিশীল করলে ও বৃত্তাকার পথে ঘুরবে, সেই বৃত্তপথে ঘূর্ণনের যে কম্পাঙ্ক সেটাই হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক বা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। হলো, এ হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালাটি লেখো। তাহলে যেহেতু রাশিমালাটা লিখতে বলেছে, তাহলে তখন শুধু এই সমীকরণটাকে লিখলেই হবে। হলো, নেক্সট অথবাতে যে কোশ্চেনটা আছে, একটি স্থির আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে কি। দেখো, এক কথায় উত্তর বা 1 নম্বরে যেহেতু কোশ্চেন, জাস্ট অ্যান্সারটা লিখলে হবে। তাহলে এটার উত্তর হবে কি না, কোনো স্থির আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। যদি কোনো একটা আধান গতিশীল হয় তবেই কিন্তু সে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, কোনো স্থির আধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। তাহলে এটা অথবা যে উত্তর
সেটা হবে না। স্থির আধান কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এরপরে 2 নম্বরে যে কোশ্চেন সেটা আমরা চলে যাব। দেখো 2 নম্বরে কোশ্চেনে কি বলেছে, চৌম্বক প্রবাহের এসআই একক লেখো। দেখো চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স এর এসআই একক হচ্ছে তোমার ওয়েবার, WB। ঠিক আছে, চৌম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার, মনে থাকবে। তাহলে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স তার এসআই পদ্ধতিতে যে একক, সেই এককটা হচ্ছে কি, ওয়েবার। এর সঙ্গে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা দেখো কি বলেছে, এই ওয়েবার এটাকে কি দ্বারা মানে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ সেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ফাই দ্বারা। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে দেখো অথবাতে, চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্বের এসআই একক কি। চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব মানে এই যে বি যে রাশিটা আমরা জানি সেটাই হচ্ছে চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। এর যে ইউনিট, হ্যাঁ, এর ইউনিট হয় ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। ঠিক আছে, তাহলে চৌম্বক আবেশ বা চৌম্বক প্রবাহ ঘনত্বের এসআই পদ্ধতিতে যে একক, সে এককটা হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। হলো, এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটাই চলে যাব। দেখো এরপরে 3 নম্বরে যে কোশ্চেন কি বলেছে, প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক উল্লেখ করো। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের যে সম্পর্ক সেটা হচ্ছে মিউ, এটা সমান C/V, মিউ সমান C/V, যেখানে মিউটা হচ্ছে কি প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, প্রতিসরাঙ্ক, আর ভিটা হচ্ছে যে মাধ্যমে যাচ্ছে সে মাধ্যমে আলোর গতিবেগ, আর সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। হলো, এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে কি বলেছে, উত্তর লেন্সের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তাহলে এটা মনে রাখবে, উত্তর লেন্সের ফোকাসে যদি কোনো একটা বস্তুকে রাখা হয় তার প্রতিবিম্ব গঠিত হবে অসীম দূরত্ব, অর্থাৎ অসীমে। তাহলে এটার উত্তর হবে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট 4 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, একটি 3 ইনপুট যুক্ত অ্যান্ড গেটের প্রতীক আঁকো। দেখো এমনি আমরা অ্যান্ড গেট জানি এরকম টাইপের হয়, তোমরা দেখবে 2টো ইনপুট পড়েছো, এখানে 3টে ইনপুট বলেছে। তাহলে এটা হচ্ছে এ, এটা বি, আর এটা সি, আর এইদিকে কী হবে ওয়াই। ওয়াই সমান আমরা কি জানি, ইনপুটে যা থাকে তার গুণ হয়। জাস্ট প্রতীক চিহ্নটা অঙ্কন করতে বলেছে, তাহলে এইভাবে প্রতীক চিহ্নটা অঙ্কন করে দিতে হবে। ঠিক আছে, এই হলো এক কথায় উত্তরের যে 4টে কোশ্চেন তার অ্যান্সার। যেহেতু এক কথায় উত্তর মানে 1 নম্বরের জাস্ট যতটুকু লেখার দরকার ঠিক ততটুকুই লিখতে হবে, তার বেশি লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে কোশ্চেন আছে দেখো 2 নম্বরের প্রথম যে কোশ্চেনটা আছে, 2 নম্বরের যে কোশ্চেন, এখানে প্রতিটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2, কিন্তু এখানে কোশ্চেনের যে নাম্বার সেই নাম্বারটা হচ্ছে কত 3। কি বলেছে, আপেক্ষিক রোধ কাকে বলে। দেখো আপেক্ষিক রোধ মানে হচ্ছে রোধাঙ্ক। দেখো আমরা একটা সমীকরণ জানি আর সমান রো ইন্টু L/A। তাহলে এখানে রো যেটা, সে রো সমান দেখো কী হবে আর ইন্টু A বাই কত L। এই যে রো, সেই রোটাকে তোমার বলা হচ্ছে কি আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। এবার এখানে দেখো যদি A সমান 1 ও L সমান 1 হয়,
তাহলে রো এটা সমান দেখো কি হবে আর হবে। এখান থেকে আমরা আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক যেটা তার ডেফিনেশন পেয়ে যাব কি, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ও একক দৈর্ঘ্য সম্পন্ন কোনো একটা পরিবাহীর বা কোনো একটা বস্তুর দুই প্রান্তে যে রোধ সেটাকেই বলা হবে কি আপেক্ষিক রোধ। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা বস্তুর দুই প্রান্তের যে রোধ সেটাই হবে তার আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক। ঠিক আছে, এর সঙ্গে বলেছে এর এসআই একক, এখান থেকে তুমি পেয়ে যাবে দেখো রোধের যে একক সেটা কি ওহম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি এসআই মিটার স্কোয়ার, আর এটা দেখো কত মিটার, তাহলে আলটিমেট এটা দেখো কি হবে ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধ বা রোধাঙ্কের এসআই পদ্ধতিতে যে একক সেই এককটা হচ্ছে ওহম ইন্টু মিটার। হ্যালো, আচ্ছা নেক্সট 3-এর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে, 3-এর অথবা। দেখো একটা চিত্র দিয়েছে, এ ও বি বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। এটা একটা ছবি যে এ আর বি বিন্দুর মধ্যে আমাদেরকে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এই যে ছবি, এই ছবিটাকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে ওই যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স 3টে কিন্তু সমান্তরাল সমবায় আছে। দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা আর, এটা আর, এটা আর। দেখো এমনি আমাদের দেখে কি মনে হচ্ছে স্বাভাবিকভাবে, বা তোমরা যদি প্রাথমিকভাবে দেখো, যদি ভালো করে না খেয়াল করো তাহলে তোমাদের মনে হবে যে প্রত্যেকটা রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে আছে, দিয়ে ক্যালকুলেশন করে দিয়ে আসবে 3R রেজিস্ট্যান্স হবে। কিন্তু ভালো করে দেখো যে প্রত্যেকটা রোধের শুরু এবং শেষ প্রান্তকে একই জায়গায় আছে। দেখো এই যে রোধ এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি আমরা, এই যে রোধ এটাকে দিচ্ছি 2 নাম্বার, আর এই যে রোধ এটাকে দিচ্ছি 3 নাম্বার। ভালো করে দেখো এবার 1 নাম্বার যে রেজিস্ট্যান্স তার যে স্টার্টিং পয়েন্ট এইটা দেখো কার সঙ্গে যুক্ত আছে, এর সঙ্গে। আর 1 নাম্বার রেজিস্ট্যান্সের যে এন্ড পয়েন্ট এটা এ, এই পয়েন্টটা সেটা কার সঙ্গে যুক্ত আছে, দেখো বি এর সঙ্গে যুক্ত আছে। ঠিক একই রকমভাবে 2 নাম্বার যে রেজিস্ট্যান্স এইটা, তার এটা স্টার্টিং পয়েন্ট সেটা কার সঙ্গে যুক্ত আছে, দেখো এ এর সঙ্গে। আর তার যে এন্ড পয়েন্ট সেটা কার সঙ্গে যুক্ত আছে, বি এর সঙ্গে। হলো 3 নাম্বারের যে রেজিস্ট্যান্সটা আছে সেটার তুমি এইটাকে ধরে নাও স্টার্টিং পয়েন্ট। দেখো রেজিস্ট্যান্সের কোনো অভিমুখ হয় না, তাহলে যে কোনো একটাকে আমরা শুরু এবং যে কোনো একটাকে শেষ ধরতে পারি। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা 3 নাম্বার রোধের কি শুরু ধরে নিচ্ছি। সেটা দেখো কার সঙ্গে আছে, এর সঙ্গে। আর 3 নাম্বার রেজিস্ট্যান্সের ওইটা যদি শুরু হয় তাহলে এটা শেষ কার সঙ্গে যুক্ত আছে, বি এর সঙ্গে। তাহলে প্রত্যেকটা রোধের দেখো শুরু হচ্ছে এ আর শেষ হচ্ছে কি বি। তাহলে নিশ্চয়ই এই 3টে রেজিস্ট্যান্স প্যারালাল বা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা ক্যাপিটাল আর ধরে নিই তাহলে 1/r এটা সমান 1/r প্লাস 1/r প্লাস 1/r। তাহলে 1/r এটা সমান দেখো কত আসবে, 3/r। তাহলে আর এটা সমান কি আছে, r/3। তাহলে এটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত আসছে, r/3। এটা হবে এর সঠিক উত্তর। অনেকে ভুল করে এটা 3R করে দেবে, কিন্তু এটা সিরিজ কম্বিনেশনে নেই, এরা কি আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। এবার আমরা নেক্সট যে কোশ্চেন সেটা চলে যাব। দেখো কি বলেছে, অ্যাম্পিয়ারের পরিক্রমণ উপপাদ্যটি লিখে চিহ্নগুলির অর্থ লেখো। 4 নম্বরের কোশ্চেন, অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ার সার্কিটাল ল হচ্ছে চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান। তাহলে এখানে দেখো চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির
পথ সমাকলনের মান ওই বদ্ধপথের অভ্যন্তরের প্রবাহমাত্রা ও শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমানুপাতিক বা গুণফলের সমান, সমানুপাতিক না, গুণফলের সমান। এটা যদি ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লেখা যায় তাহলে এটা ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল এটা সমান হবে মিউ জিরো ইন্টু আই। এবার যদি ধরো এন নাম্বার অফ কারেন্ট থাকে তাহলে তখন এন আই হবে। এবার উপপাদ্যটি লিখে চিহ্নগুলির অর্থ লেখো। তাহলে এখানে বি যেটা, তাহলে বিটা কি এখানে লিখে দিচ্ছে দেখো পাশে, এখানে ব্র্যাকেটে এইভাবে লিখে দেবে বি সমান হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তারপরে মিউ জিরো হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আচ্ছা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা হলো। তারপরে আরও কি আছে, আই, আই সমান প্রবাহ মাত্রা, আর ডিএল এটা সমান লিখবে ক্ষুদ্র একটি দৈর্ঘ্য, ক্ষুদ্র একটি দৈর্ঘ্য, এইভাবে লিখতে হবে, তবে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। হলো। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 4-এর অথবাতে সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। তাহলে প্রথমেই দেখো সাইক্লোট্রন কম্পাঙ্কর তার রাশিমালা লিখতে বলেছিল, আমরা সেখানে অলরেডি প্রতিষ্ঠা করে নিয়েছি। তাহলে এগুলো একটু লিখতে হবে যে একটি আধান কিউ একটি চৌম্বকক্ষেত্র বি এর সঙ্গে লম্বভাবে গতিশীল হলে চৌম্বকক্ষেত্রে, তাহলে সে বৃত্তাকার পথে ঘুরবে, সেই বৃত্তপথের ব্যাসার্ধ আর, এবং চৌম্বকক্ষেত্র যদি বি হয় তাহলে ওই আধানের উপরে প্রযুক্ত বল, সেটা দেখো এটা লিখতে হবে, আধানের উপরে প্রযুক্ত বল কিউ ভি বি বৃত্তপথের কেন্দ্র বরাবর, এবং এম ভি স্কোয়ার বাই আর অপকেন্দ্র বল বৃত্তপথের বাইরের দিকে ক্রিয়া করবে বা বাইরের বরাবর ক্রিয়া করবে। এই দুটো বল পরস্পর সমান হলে তবেই আধানটার বৃত্তপথে ঘোরা সম্ভব, দিয়ে অতএব দিয়ে এগুলা ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার 5 নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তির্যক না অনুদৈর্ঘ্য, জাস্ট জানতে চেয়েছে। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে কি একটা তির্যক তরঙ্গ। বলেছে শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগের মান লেখো। শূন্যস্থানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ সি এটা সমান 1/√অফ মিউ নট এপসাইলন নট, বা শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা ভালো করে মনে রাখবে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলোর গতিবেগে চলাচল করে। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ বা ভেলোসিটি সেটা কত আসবে, শূন্য স্থানে আলোর গতিবেগ যেটা হয় অর্থাৎ 3 × 10⁸ কত 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ। হলো। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 6 নম্বরের কি বলেছে, 8 গ্রাম রেডিয়াম বিঘটিত হয়ে 1 গ্রামে পরিণত হতে কত সময় নেবে। রেডিয়ামের অর্ধজীবনকাল বলে দিয়েছে 1600 বছর। আচ্ছা, এখানে যে দেওয়া আছে কি টি হাফ, টি হাফ সমান হচ্ছে
1600 বছর ইয়ার। আর কি দিয়ে আছে, রেডিয়ামের যে প্রাথমিক পরিমাণ কত 8 গ্রাম, এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, N0 দ্বারা। তাহলে N0 সমান হচ্ছে 8 গ্রাম, আর পরে বিঘটিত হয়ে 1 গ্রামে পরিণত হবে, অর্থাৎ টি সময় পরে বিঘটিত হয়ে যদি N পরিমাণ থাকে তাহলে এটাকে বলা হয় N। তাহলে সেটার পরিমাণ দেখো কোশ্চেনে বলে দিয়েছে 1 গ্রাম। আর আমাদেরকে কি সময়টা ক্যালকুলেট করতে বলেছে। দেখো আমরা একটা সমীকরণ জানি যে একটা তেজস্ক্রিয় পদার্থের N0 থেকে N গ্রামে পরিণত হতে যে সময়টা লাগে সেই সময় যদি টি হয় তাহলে টি সমান হয় এইটা 2.303 বাই ল্যামডা ইন্টু লগ অফ N0 বাই কত N, তাই তো। এখানে ল্যামডাটা হচ্ছে কি ভাঙন ধ্রুবক, সেই ল্যামডা সমান দেখো আবার আমরা জানি এই ল্যামডা এটা সমান 0.693 বাই কত টি হাফ এটা হয়। তাহলে এই যে ভ্যালু সেই ভ্যালুগুলো দেখো সবই দেওয়া আছে, আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে টি সমান দেখো আসবে 2.303 বাই ল্যামডা, ল্যামডার জায়গায় কত 0.693 বাই টি হাফ, বাই টি হাফ, টি হাফের ভ্যালু দেখো 1600, তাহলে এটা উপরে চলে গেল। তাহলে 1600 বছর ইন্টু এখানে দেখো লগ অফ N0 বাই N, N0-র জায়গায় কত দেওয়া আছে, এটা হচ্ছে 8 আর N-এর জায়গায় দেওয়া আছে 1। তাহলে এই যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা পেলাম, ডান দিকে দেখো প্রত্যেকটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কিন্তু এখান থেকে টি এর যে মান বা ওই 8 গ্রাম থেকে 1 গ্রামে পরিণত হতে কত সময় লাগবে সেই সময়টা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তাহলে তোমরা সবাই এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নাও, দিয়ে অ্যান্সার মিলিয়ে নাও, দেখো অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এর সঙ্গে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, নিম্নলিখিত নিউক্লিয় বিক্রিয়াগুলি সম্পন্ন করো। আচ্ছা, এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, তাই তো। প্রথমে দেওয়া আছে প্রথমে 1 নম্বরে দেওয়া আছে এখানে দেখো N, আচ্ছা এটা হচ্ছে অথবার কোশ্চেন, দুটো দেওয়া আছে 2 নম্বর। তাহলে প্রথমে দেখো এখানে আছে N, এই জায়গাটায় 7 আর এটা হচ্ছে কত 14, আর এখানে হিলিয়াম এটা 2 আর এটা 4। ডান দিকে কি দেওয়া আছে O, এখানে 8 17 আর একটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে O এখানে 8 এখানে 17, জিজ্ঞাসা চিহ্ন আমরা ধরে নিচ্ছি কত X। হলো। এবার একটা জিনিস মনে রাখবে, যখন কোনো নিউক্লিয় বিক্রিয়া হবে তখন ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সংরক্ষিত বা কনজার্ভ থাকবে, মানে বাম দিকের আর ডান দিকের ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা কি সমান হবে। দেখো এখানে বাম দিকে যেটা পারমাণবিক সংখ্যা এখানে 7 আর এখানে 2 মানে 9, তাহলে এখানে ডান দিকে কত আছে 8 আছে, তার মানে X এর পারমাণবিক সংখ্যা যেটা সেটা কত হবে 1। হলো। এখানে দেখো এটা কত আছে 14 আর এখানে কত আছে 4, তাহলে 18, এখানে কত আছে 17, তাহলে এখানে এর যে ভর সংখ্যা সেটা হবে কত 1। তাহলে অ্যাকচুয়ালি এটা দেখো আসছে সাধারণ হাইড্রোজেন H11, আমরা জানি H11 মানে কত সাধারণ হাইড্রোজেন। হলো। তাহলে এখানে ওই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে H11। 2 নম্বরে আর একটা দেখো সমীকরণ বলে দিয়েছে, এটা আছে Al, এটা হচ্ছে 13, এটা 27 প্লাস He24, এটাও সেই একই রুলস। দেখো এখানে দেওয়া আছে P, উপরে 30 নিচে হচ্ছে 15, আর ওখানে যেটা জিজ্ঞাসা চিহ্ন সেখানে আমরা ধরে নিচ্ছি কত X। তাহলে X এর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যাটা কি করব আমরা ক্যালকুলেট করব। আচ্ছা দেখো কি বলেছে, কি আছে এখানে দেখো 13 আর এখানে দেখো 2, তাহলে কত হলো 15 হয়ে গেল। ডান দিকেও দেখো 15 আছে, তাহলে এখানে নিশ্চয়ই কত হবে 0 হবে। আচ্ছা এখানে দেখো কত আছে 27 আর ওখানে তোমার কত আছে 4, তাহলে কত আছে 31, তাহলে এখানে কত আছে 30, তাহলে নিশ্চয়ই এর এই জায়গাটা কত হবে 1।
তার মানে এটা দেখো, এটা নিউটন হয় N01। বা তোমরা যদি এই এক্সের যেটা আসছে সেটা যদি তোমাদের জানা না থাকে তাহলে ওইটাকে এক্স হিসেবেই রেখে দেবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি না জানা থাকে তাহলে ওটাকে এক্স, ওর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা যেটা আসছে তোমরা সেটাই লিখে রাখবে অন্তত, হলো। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, মডিউলেশন সূচকের সংজ্ঞা লেখো। মডিউলেশন সূচকের সংজ্ঞা, সেই সঙ্গে সঙ্গে বলেছে একটি বিস্তার মডিউলেটেড তরঙ্গের ওমেগা এর সঙ্গে বিস্তার পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। তাহলে আগে আমরা দেখব যে মডিউলেশন সূচক কাকে বলে। দেখো, মডিউলেশন সূচক বা বিটা, তার ডেফিনেশন হচ্ছে এইটা: বিস্তার বিরূপিত তরঙ্গে বাহক তরঙ্গের বিস্তার বিরূপক তরঙ্গ দ্বারা কি মাত্রায় পরিবর্তিত হয় তা যে মাত্রাহীন ধ্রুবকের সাহায্যে প্রকাশ করা যায় সেটাকে তোমার বলা হচ্ছে মডিউলেশন ইন্ডেক্স বা বিটা। বোঝা গেল? তাহলে বিস্তার বিরূপিত তরঙ্গে বাহক তরঙ্গের বিস্তার বিরূপিত তরঙ্গ দ্বারা কি হারে বা কি মাত্রায় পরিবর্তন হয় সেটাকেই যে মাত্রাহীন রাশি দ্বারা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মডিউলেশন ইন্ডেক্স। এরপরে নেক্সট যে কোশ্চেনটা ছিল কি, ওমেগার সঙ্গে বিস্তার পরিবর্তনের যে লেখচিত্র, সে লেখচিত্রটা তোমার হবে এইরকম। দেখো, এইদিকে যেটা ওমেগা বা যেটা কৌণিক কম্পাঙ্ক সেটা, আর এইদিকে যেটা নেওয়া হয়েছে কি বিস্তার। তাহলে ওমেগার সঙ্গে বিস্তার কিভাবে পরিবর্তন হবে তার যে লেখচিত্র, সে লেখচিত্র হচ্ছে এইটা। তাহলে এই যে লেখচিত্র সেটাকে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় খাতায় এই কোশ্চেনটা আসলে এইভাবে আঁকতে হবে। তাহলে সংজ্ঞা, সেই সঙ্গে সঙ্গে এই যে লেখচিত্র, এই দুটো কোশ্চেনে তোমার 2 নম্বর এক এক করে। বোঝা গেল? এই হচ্ছে তোমার এক কথায় উত্তর এবং 2 নম্বরের যে প্রশ্ন সেগুলোর উত্তর। আশা করছি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা খাতায় লিখে নিয়েছো এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এর যে কমপ্লিট কনসেপ্ট সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে 3 নম্বরের যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, আর তারপরে 5 নম্বরে যে কোশ্চেনগুলো আছে তারপরের ভিডিওতে 5 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ওকে।